নমস্কার। পরম শ্রদ্ধেয় ডক্টর দীনবন্ধু ভিক্ষু হলেন এক অলৌকিক শক্তিমান আধ্যাত্মিক সাধক, যোগী, সন্ন্যাসী। সুতরাং তাকে নিয়ে কিছু বলবার যথাযথ ক্ষমতা আমার মতো সাধারণ মানুষের নেই। তবে শ্রদ্ধার সঙ্গে তার মূল্যবান বক্তৃতা শুনে আমি মুগ্ধ হয়েছি। যতটুকু বুঝি ততটুকুই বলতে পারি। তার জ্ঞান, চেতনা, অনুভূতি, উপলব্ধি গভীর হলেও তার বক্তৃতার মাধ্যমে গভীর তত্ত্বকথা, মানব জীবনের লক্ষ্য, কর্তব্য ইত্যাদি বিষয় তিনি এত সুন্দর করে সহজ সরল ভাষা শুরু করে সিদ্ধান্তে আসেন যে সাধারণ মানুষ সবাই সহজে তা বুঝে আশ্চর্য হন এবং আনন্দ পান। সেভাবে তিনি আমার জীবন ও সাহিত্য চর্চা নিয়ে যে বইটি লিখেছেন তাতেও আমরা সবাই আশ্চর্য হয়েছি। আমি নিজে তো অতি ধন্য এবং গর্বিত হলাম। তার লেখা পুস্তক, পত্রপত্রিকা, প্রবন্ধ, গবেষণা, সম্মান, পুরস্কার প্রাপ্তি অনেক, সেই সব বলা সম্ভব নয়। তিনি সারা বিশ্বেই সুবক্তা, মহাজ্ঞানের পরিচয় রেখেছেন অনেক, তাই তো তিনি বিশ্বখ্যাত। বাংলাদেশ, ভারতবর্ষে তাঁর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী কল্যাণ, সমাজসেবা, আধ্যাত্মিক বৌদ্ধ বিহার স্থাপনের সংখ্যা অনেক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষাকালে পালি ভাষা BA এবং MA পড়লেন এবং পরে বৃত্তি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি PhD ডিগ্রি লাভ করে এখানে কিছুদিন অধ্যাপনাও করেন। সব দেশের বৌদ্ধ বিহার আর সেই সবের উন্নয়নে তিনি বহু প্রচেষ্টা করেছেন। তার নির্দেশে মহান বুদ্ধ ধর্মদর্শন বইটি আমি লিখি এবং এটি পুরস্কৃত হয়। সেই জন্যই আমি তাকে আমার সাহিত্যগুরু মনে করি। আমার চেয়ে তিনি বয়স অনেক কম হলেও তিনি যেন আমার পিতামাতার মতোই অভিভাবক। তার আশীর্বাদেই আমি এত সাহিত্য সাধনা করছি বলা যায়। তিনি গুরু সেবা, মহাজন সেবা পূজা, শিষ্য শিক্ষার্থীদের কল্যাণে অনেক দক্ষতা দেখিয়েছেন। অবসরের আগেই যদি তিনি এত মানব সেবা, দেশ সেবা করতে পারেন তাহলে আরো অনেক মানব সেবা, ছাত্র কল্যাণ, বিদ্যাচর্চা, সাহিত্য সেবাও করতে পারবেন অবশ্যই। তিনি শুধু বাংলাদেশের বৌদ্ধ সন্ন্যাসী নন, তিনি বিশ্বের দরদি মানুষ, বিশ্ব শান্তির পথিকৃৎ। আমার জীবনের স্ট্রাগল বা সংগ্রাম বিষয়ে অনেক আলোচনা হয়েছে, আমিও করেছি স্পষ্টভাবে কোথাও কোথাও। তবে মানুষের জীবনে সংগ্রাম তো থাকবেই অনেক। আমরা নিজের সংগ্রাম করলেও আবার অন্যের সংগ্রাম বিষয়ে নাও ভালো লাগতে পারে। সেই জন্য আমার নিজের জীবনব্যাপী কঠোর সংগ্রামের কথা আমার সর্বদা বলতে ইচ্ছে হয় না, উচিত না। তাই অপ্রকটভাবে সামান্য বলছি। শুধু বলা যায় যে সব স্থান, সব যুগে ও নারী পুরুষের একই সংগ্রাম হয় না। যেমন আমি প্রত্যন্ত গ্রামে জন্মেছি। সে গ্রামে স্কুল, কলেজ, লাইব্রেরি কিছুই ছিল না, রাস্তা যানবাহন নেই, বইয়ের দোকান, গ্রন্থাগার নেই। শহরে যেতে গেলে 20 মাইল হাঁটতে হয়। তাই ছেলেদের চেয়ে মেয়েদের শহরে গিয়ে লেখাপড়া করাও খুব কঠিন ছিল, কারণ তখন শহরে মেয়েদের হস্টেল, মেস এসব ছিল না। তাহলে মেয়েদের তো অন্যের বাড়িতে থেকে সংসারের বহু কাজ করে লেখাপড়ার সুযোগ করতে হতো। আবার অন্যদিকে
গ্রামে মেয়েদের বাল্যবিবাহ প্রচলিত থাকায় এই বিবাহের বিরুদ্ধেও সবাইকে লড়াই করে লেখাপড়ার সুযোগ করা খুবই কঠিন ছিল। কাজেই আমাকেও বাল্যবিবাহ বিবাহ বিরোধী হয়ে শহরে লেখাপড়ার জন্য অনেক সংগ্রাম করতে হয়। তবে আমার বাবা তার বংশগত খুবই বিদ্যোৎসাহী হওয়ায় আমাকে শহরে লেখাপড়ার ব্যবস্থা করেছিলেন এক মাস্টারমশাই বাড়িতে। তবু সেই একই সমস্যা তো হবেই, সেটা হচ্ছে অন্যের বাড়িতে বহু কাজ ও দায়িত্ব করতে হয় পালন, কাজে পড়ার সুযোগ ঠিক হয় না। সুতরাং কম পড়েও শুধু মেধা, মনোযোগ, ভাষার জ্ঞান এইসবের জন্য আমি লেখাপড়া চালানো সম্ভব হয় কঠোর পরিশ্রমে ও লেখাপড়ার প্রবল আগ্রহকে দমিয়ে রেখে। সেই লেখাপড়ার নেশা তাই অবসরের সময় থেকে মেটাতে হয়েছে আমাকে। আর সেটা করতে গিয়ে কম সময়ে কঠোর পরিশ্রমে বিশ্রাম, সাহিত্য সভা, শখ, বিলাসিতা সব ত্যাগ করে করতে হয়েছে। জীবনের লক্ষ্য সফল করতে গেলে তো কঠোর সংগ্রাম করতেই হবে। সেভাবেই তো আমার উচ্চশিক্ষা, কর্মজীবন, সংসার জীবন সব সফল করতে পেরেছি। লেখাপড়া হলো জীবনের মূল ভিত্তি। সেই লেখাপড়া সাধনায় তো বহু কঠোর সংগ্রাম থাকবেই। আবার উচ্চশিক্ষা লাভ ও শিক্ষাদান করতে করতে সাহিত্য সাধনার জগতেও প্রবেশ করতে পারলাম। লেখাপড়ার সৎ স্বভাব ও লেখাপড়াকে ভালোবেসেই সেটা সম্ভব হলো। মূল কথা হলো, কোথাও আমার কঠোর জীবন সংগ্রামের কথা স্পষ্ট আলোচনা করলেও সর্বদা সেসব বলা উচিত নয়। তাই অপ্রকটভাবেই সামান্য কিছু বললাম। কারণ যতই কঠোর সংগ্রাম করি জীবনে বা অন্যের বাড়িতে কাজের চাপ সহ্য করি, কিন্তু বহু মানুষেরই তো সেবা, যত্ন, স্নেহ, সাহায্য এসব পেয়েছি। তা না হলে আমি তো জীবনে দাঁড়াতে পারতাম না। আমরা তো সমাজেরই মানুষ, আমরা তো একা একা বাঁচতে পারি না। সমস্ত মানুষ, দেশ, সকলের সাহায্যেই আমাদের বাঁচতে হয় এবং জীবনে দাঁড়াতে হয়। আমারও জীবনে তাই করতে হয়েছে। জীবন মানেই তো সংগ্রাম, এটা সবাইকে মেনে নিতেই হবে। আমিও তাই মেনে নিয়েছি এবং এখনো পর্যন্ত এই বাধ্যতা আমি এই কঠোর সংগ্রামকে এবং জীবনের সমস্যা সব কিছুকে আমি আদর করেই, আমি যত্ন করেই আমি বরণ করে নিই। আমি এখানে কলকাতা বোড়ালের বাড়িতে বসে আছি, এখন খুব শিহরিত হচ্ছি। ওই ঋষি রাজনারায়ণ আমার খুব প্রিয় মানুষ। উনি মেদিনীপুরে 22 বছর ছিলেন। আর ওই যে ক্ষুদিরাম যেখানে পড়েছিলেন কলেজিয়েট স্কুল, ওইখানেরই হেডমাস্টার মশাই ছিলেন। ওর 2 ভাইপো জ্ঞানেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, ওরা মাস্টারমশাই ছিলেন। সুতরাং একটা ঐতিহাসিক জায়গা এবং শহীদ স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে সব কথা এবং গল্প, সব কাহিনী আর কি, সব কিছু। তা সেখানে আমাকে ওখানেই ভর্তি করলেন 7-এ। আমাকে উনি দেখলেন যে ইংলিশ বাংলা বেশ ভালোই জানি, তো আমি বাবার কাছে পড়তাম, তো বাবা একটু বেশি বেশি করে শেখাতেন, অঙ্ক থেকে শুরু করে সব কিছু, কঠিন কঠিন শব্দ শেখানো। ওই জন্য ইন্সপেক্টর এলে আমি খুব উত্তর ভালো দিতাম, আমার খুব ফেমাস ছিলাম। মাস্টারমশাইরাও ভালোবাসতেন। সব গ্রামের মধ্যেই আমার ছোটবেলায় নাম ছড়িয়ে গেল, এমন অবস্থা। তা সেই ওখানে ভর্তি হয়ে কিন্তু মুশকিল হলো, আমি এত কাজে, ছোটবেলায় আমাদের মা ছিল না, আমি রান্না থেকে শুরু করে সব করতাম, ভালো পারি না পারি সব চেষ্টা করতাম। ছোট ভাই বোন দুটোকে দেখতাম, এসব। তারপরে পিসিমা নিয়ে গেল ছোট ভাইটাকে। আর প্রথম দিকে আমিও আত্মীয় স্বজন বাড়ি এখানে ওখানে গেছি, কিন্তু ঘনিষ্ঠ আত্মীয়রা অনেক সময় তো যত্ন নেয় না, সেই টর্চারই দেখতে হয়। কিন্তু আমার যে পড়াশোনা করতে হবে, যেখানে গিয়ে আমাকে পড়াতে ভর্তি করতে হবে, সেটা সব জায়গায় হলো না বলে আমি এইখানে আর কি থাকলাম।
তা ওই যে নিশীথ কাকু কিন্তু সব বলে দিত যে আমাকে যে এত খাটানো হচ্ছে, বা এইটুকু মেয়ে এত খাটালে ও বাঁচবে। আর বন্ধু বলে আমার বাবাকে নাম ধরে বলতেন যে শরৎ তুমি উমাকে নিয়ে চলে যাও, এখানে রেখো না, পড়াশোনা সে অন্যভাবে তুমি হস্টেল না হলে কোথাও দেখো সেরকম ভাবে রাখো, এরকম এই বাড়িতে রেখো না, এতে ওর খুব কষ্ট হচ্ছে, ও বাঁচবে না, এইসব বলতেন না। বাবা আমাকে জিজ্ঞেস করলে আমি তো বুঝে গেছি যে টকের জ্বালায় পালিয়ে গিয়ে আমি তেঁতুল তলায় বাস করো না, এইটুকু আমি বুঝতে পেরেছি যে আমাকে কি করতে হবে। অর্থাৎ দৃঢ় সংকল্প, দুর্জয় সাহস নিয়ে আমাকে মানে সংগ্রাম করে, সমস্ত কষ্ট সহ্য করে, সব সুখ সব কিছু ত্যাগ করে, কারণ ওখানে আমি নিরামিষ খেতে হতো, ডাল ভাত, কোনো পেঁয়াজ পর্যন্ত খাদ্য নিষিদ্ধ ছিল, ওরা নিরামিষাশী। সেইভাবে আমি সব কিছু, বাবা জিজ্ঞেস করলে খুঁটিয়ে খুঁটিয়ে কেমন আছিস, ভালো আছিস, পড়াশোনা ঠিক মতো হচ্ছে নাকি কোনো কষ্ট হচ্ছে বল। না না আমি খুব ভালো আছি। আমি একটুকে মিথ্যে কথা আত্মরক্ষার জন্য বলতে হয়েছিল। মিথ্যা কথা আমি জীবনে মিথ্যে কথা যে বলতে নেই আমি বাবা মার কাছে শিখেছি ছোটবেলা থেকে, কিন্তু তাও বলেছি আমার আত্মরক্ষার জন্য যে আমাকে যদি নিয়ে চলে যায় তাহলে আমার পড়াটাও, যতই স্ট্রাগল করি যতই কষ্ট পাই এখানে যন্ত্রণা, একটা কাজের চাপ, ঘরে বাইরে বাজার করা, আবার বাজারে ত্রুটি থাকলে বকুনি দেয়া, সেইটা নিয়ে কাঁদতে কাঁদতে আবার ফেরত দেয়া, এই মানে সবজিওয়ালারাও আমাকে চিনে নিয়ে কাঁদতে কাঁদতে যেন আসছি, দেখলেই বললো কি হয়েছে খুকুমনি বলে বুঝতে পারতো, দিয়ে পেঁপে টেপে দিতে, খারাপ হচ্ছে সব পাল্টে দিত। এরকম ভাবে আমার জীবন। আত্মীয় স্বজনও আমাদের ওখানে যারা গ্রামের ছিল, জমিদার চ্যাটার্জি কাকু আমার বাবার বন্ধু, উনিও সব শুনেছেন যে ইসুমার এত কষ্টে আছে, এত পড়াশোনার জন্য, পড়াশোনা ভালোবাসে বলে। যাই হোক ওইভাবে চললো আর আমি ওইভাবে চালালাম, কিন্তু পড়ার সুযোগ পাচ্ছি না। আমার অসম্ভব, আমি নিজেই নিজে মুখে বলছি, নাহলে আমি কি করে এটা করতাম। মানে মেধা এবং ভাষার জ্ঞান এত ছিল, বিশেষ করে আমার মাতৃভাষা, সেই জন্যই বোধহয় আমি পরে সাহিত্য চর্চা করতাম। মানে ম্যাডামরা যখন পড়াতেন, আমার দিদিমণিরা, আমি এত কনসেন্ট্রেশন মানে মনোযোগ দিয়ে একাগ্র হয়ে আমার সেখানেই পড়া তৈরি হয়ে যেত। আবার রাস্তাঘাটে বা কাজ করতে করতে আমি ভাবতাম, তাও অনেক সময় ঠাকুমা বকতেন, তোর ভালো রুটি বেলা হচ্ছে না, মশলাটা ঠিক বাটা হলো না, তুই কি তাহলে পড়ার কথা ভাবছিস, মানে পড়ার কথা ভাবা চলবে না। আমি হয়তো জানলা দিয়ে একটু আকাশ গাছপালা দেখে যদি একটু ইন্সপিরেশন পাই, কেননা এত ছোটবেলা থেকে এরকম নিষ্পেষণ থাকা খুব কষ্টদায়ক ছিল, তবুও আমি সব ভুলে এটা করেছি, সব এত রান্না বান্না সব কিছু করতে শিখেছিও অনেক কিছু। আবার যদি কাজের লোক না আসে তাহলে তো আরো অনেক, একদম বাসন ধোয়া থেকে শুরু করে ঘর দেওয়া, ঘর ঝাড় দেওয়া। আর যে দুটো তিনটে বাচ্চা ছিল, ওর বড় ছেলেটা ওর মামার বাড়ি বেনারসে থাকতো, সে ওখানেই পড়াশোনা বড় হয়েছে। আর এই বড়টা হচ্ছে 4-এ পড়তো, ও ছেলেটা খুব দুষ্টু ছিল, ও আমার যে বইপত্র খাতাকে ব্লেড দিয়ে কাঁচি দিয়ে কেটে দিত। মানে আমাকে দাদু এত ভালোবাসছে, আমি ভালো স্টুডেন্ট বলে আমাকে 7-এ উঁচু ক্লাসে ভর্তি করে দিয়েছে। আর ও আমার তো ভেবেছে যে ওকে তাহলে ইচ্ছে করে এত উঁচু ক্লাসে দিল, ওরা হিংসে হতো নাকি আমার ওইসব কেটে দিতে এগুলো। আর অন্য যে দুটো তিনটে তারা আমার নেওয়াটা পিসি বলতো আমাকে, পিসিমণি বলে আধো আধো বলে ওই আমার ঘাড়েই সব ভর করলো। মানে তাদের পায়খানা টিচ্ছা সব করা থেকে তাদের সব কিছু করা, সব করতে হলো। আমার বাড়ি যেতেও পারতাম না, যদি যেতাম জমিদার বাড়ি তো বিরাট গেট, সেই গেটের সামনে দাঁড়িয়ে দুর্গা, আমাকে ওরা দুর্গা নাম দিয়েছিল, কারণ উমা নাম ওদের ফ্যামিলিতে অনেকের আছে গুরুজনদের, সেই জন্য দুর্গা নাম দিয়েছিল। দুর্গা পিসিটাকে ও দোয়াচি বলে ডাকতো। ওইখানে দাঁড়িয়ে গেটের কাছে ও যতদিন না আসছে, আমি ওই জন্য বাড়ি গিয়েও থাকতে পারতাম না, 2-4 দিন পরে চলে আসতাম। যাই হোক, এই যে এত কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু না পড়েই প্রায় ক্লাসে পড়ে আমি আশ্চর্য। হায়ার সেকেন্ডারিতেও সংস্কৃত কম্পালসারি ছিল, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ইংলিশ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, সব কিছুতেই আমি ভালো করলাম। আর্টসে এত ভালো রেজাল্ট খুব কম, ওই জন্য আমার মেদিনীপুরেও। কিন্তু আমি কি করে না পড়ে এত কম পড়ে আমি পারলাম, সেটাই সেই জন্যই বলছিলাম যে আমার একটা ক্ষমতা ছিল আলাদা। এ হয়তো ভগবানেরই কৃপা, নাহলে আমি কিভাবে এইভাবে অগ্রসর হলাম। শুধু তো ত্যাগ বা সংগ্রাম না, মানে নিজের ক্ষমতা, নিজের সাহস, সংকল্প এবং নিজের বুদ্ধি, কনসেন্ট্রেশন, এগুলো কাজে লাগিয়ে, অথচ কিন্তু সবাইকে সুখী করে আনন্দ দিয়ে। তবে ওখানে আমি রবীন্দ্র রচনাবলীটা হাতে পেয়েছিলাম। আশ্চর্য, আমি এত এফিসিয়েন্ট ছিলাম অত ছোটবেলায়। রবীন্দ্র রচনাবলীর সমস্তগুলো, বিশ্বভারতীর খণ্ড 15টা না 16টা, আমাকে দাদু বললেন তুই এক কাজ কর দেখিনি দুর্গা,
তুই বেশ এক্সপার্ট আছিস সব কিছুতে, ওর মধ্যেই আমি তুই সমস্ত করে ফেলতে, একটা সূচিপত্র করে ফেল, একটা আলাদা বই করে ফেল, খাতায় লিখেই করে ফেল কোন খণ্ডতে কীটা আছে, তাহলে চট করে খুঁজে পাওয়া যাবে। আমি সেটা করেছিলাম। ওই জন্য আমি ওদের যাদের মানুষ করেছি, মনটি একদম ছোটটা, ছবি আছে আমার এখানে দিয়েছি আমি, সে ছোটটা, ওর তো একদম, ও আমাকে কোল থেকে ছাড়বে না, ওকে নিয়েই পড়তে হবে, পায়ে দুলিয়ে দুলিয়ে কাঁধে করে, সে আমার পা ফুলে যাক, জ্বর আসুক, তাও করতে হবে। এইরকম দিন কেটেছে। ওই ওই ছেলে ও এসে আমাকে যত্ন করেছে, আমার এই গোড়ালে ছিল আমাকে হসপিটালে ভর্তি করা, আমাকে রান্না করে খাওয়ানো, নিজে নিরামিষ খায় কিন্তু অনেক অভিজ্ঞতা আছে, হোটেল টোটেল বম্বেতে ছিল, অনেক কাজ করেছে, সেই জন্য অভিজ্ঞতা, আমাকে অনেক কিছু নিরামিষ আমিষ দুটোই রান্না করে খাইয়েছিল। যাই হোক, ওইভাবে ওদের এভাবে চললো। সেখানে আমি একটা মানে স্ট্রাগলটা যে কত বড়, ওই রুটি ঠিক হচ্ছে না, মশলা ঠিক হচ্ছে না, কুটনোটাও উল্টোপাল্টা হয়েছে, মানে সমান আলু সমান এটা কাটা হচ্ছে না, মানে জ্যামিতিকভাবে কাটতে হবে, ওরা খুব খুব এইগুলো সব মেনে চলতো আর কি। দাদুকেও দেখেছি, মানে ঝোলের সবজি এগুলো সমান না হলে কোনোটা গলে যাবে, কোনোটা সুন্দর টেস্ট হবে না, তা সেইগুলো সব শিখেছিলাম। তা সেই আমি কিন্তু অনেক আরও কঠিন জিনিসও করতে হয়েছে, যেমন ওদের একটা বাগান ছিল সামনে, বেলগাছ বাগান, গাঁদাল গাছের একদম জঙ্গল ছিল, সেই গাঁদাল গাছের বড় বড় শিকড়, সে এত হয়ে গেছিল, সেখানে আর কোনো ঘাস এত জড়িয়ে গেছে, বাগানে কেউ যেতেও পারছে না, সাপ কোপেরে হবে। আমাকে একদিন ঠাকুমা বললেন, দাদু তো স্কুলে চলে যেতেন রোববার দিনগুলো, এগুলো আমার অবশ্য দাদু বাজার গেলেন বা কিছু, সেই জন্য বা দেখো তো সব দেখতেন না হয়তো, আমাকে কাটারি টাটারি শাবল দিয়ে একদম পাঠিয়েছে করে সংসারের কাজের করে। আমার মানে কচি হাতে, অত অল্প বয়সে, মানে হাত দিয়ে রক্ত পড়ছে, ফুলে গেছে, জ্বর এসে গেছে, আমি মানে রক্ত পড়ার উপক্রম আর কি, এত লাল হয়ে গেছে, ফোলা, রক্ত ফেটে বেরোবে যেন এরকম, সমস্ত পরিষ্কার করেছি। আমার যে কোনো কাজে ভীষণ জিদ, দুঃসাহস আর জিদ। এই যে কদিন আগে আমার হাতের এখনো ফোলা, ওই জিদ ধরেই বড় বড় সব ব্যাগ সরানো, এ করা, এতটুকু মায়া করি না নিজেকে, আমার প্রচণ্ড জিদ কাজ সুন্দর করে করা। ওইটা বাগানটা ওইভাবে করলাম, আর আমি কিন্তু বুঝতে দিইনি কাউকে, মানে অতি কষ্টে ওই চান করে হাত ধুতেও জ্বালা করছে, খেয়ে তারপরে রাত্রেবেলা আমি মানে যন্ত্রণায় ঘুমোতে পারছি না, কিন্তু কাউকে কিছু বলিনি, আমার যে এই অবস্থা, কিচ্ছু বুঝতে দিইনি কাউকে, বাড়ি শুদ্ধ কাউকে, লোককে, বাচ্চাদেরও দেখাশোনা করেছি। এইভাবে আর কি আমি মানে কত কষ্ট সহ্য করেছি। আমি মানে বালিশটা হয়তো আমার চোখের জলে কতদিন ভিজে যাচ্ছে, মানে কবিতার মতো করে বলতে গেলে যে বালিশ ভেজে চোখের জলে, হ্যাঁ, কি হচ্ছে আমার সেই বা কে জানে, ভগবানই একমাত্র জানে। তাই এইভাবে আর কি জীবন কাটালাম। হায়ার সেকেন্ডারি পরে আমি ইকোনমিক্সে ভর্তি হলাম, সামনের কলেজে আমি চলে যেতে চাইছিলাম কোথাও, কিন্তু বাবার ওপরেও খুব প্রেশার পড়ছে, সংসারের ঝামেলা, নিষ্পেষিত হয়ে যাচ্ছে, হয়তো অর্থনৈতিকভাবেও খুব অসুবিধা পড়েছে, কেন বাড়িতে যদি লক্ষ্মী ছেড়ে যায়, বাড়িতে যদি গৃহিণী খুব সুন্দর মানে গোছানো না হয়, তাহলে তো মানে অভাব হবে, যত বড় লোক হোক অভাব হবে, আমাদের বোধহয় সেই অবস্থা হয়েছিল। তা আমি এতে যেতে চেয়েছিলাম, গ্রামের ওপরে কিছু পড়বো, শান্তিনিকেতন শ্রীনিকেতন, সেটা আর হলো না, বললো সামনে কলেজ এখানেই পড়, বললে এখানেই ভর্তি করলো, ইকোনমিক্সে আমি ভর্তি হলাম। কিন্তু আমি ভেবে দেখলাম এত স্ট্রাগলিং লাইফ, এইখানে যদি আমি থাকি তাহলে ইকোনমিক্স তো খুব টাফ সাবজেক্ট, 100 স্ট্যাটিস্টিক্স, তারপরে মডার্ন ম্যাগাজিন পড়তে হবে, বই কনসাল্ট করতে হবে, লাইব্রেরিতে যেতে হবে, রেগুলার পেপার পড়া, ম্যাগাজিন পড়া, প্রচুর আমাকে স্টাডি করতে হবে, পয়সা খরচও করতে হবে, বাবার কাছে সব বই টই কিনতে হবে, লাইব্রেরি করতে হবে। আমি অত সময় কোথায় পাবো? সময় তো আমার খুব কম লেখাপড়ার জন্য। আমি একদিন কি করব ভাবছি, আর ইকোনমিক্সের স্যারের, হেড স্যারের একটু প্রোনাউন্সিয়েশনটা, ইংলিশ আমিও ভালো জানি বা ভালো লাগে ইংলিশ, কেননা তখন তো আমাদের ইংলিশে লেকচারই শুনতে হতো, অনার্স এবং এম এ অবধি আমাদের ইংলিশেই পড়তে হয়েছে, যার জন্য আমি মাতৃভাষাকে এত আঁকড়ে থেকে বেশি বয়সে আমি সাহিত্য চর্চা করলাম, মাতৃভাষা আমার সবচেয়ে প্রিয়। যাই হোক, ওইভাবে আমার যেতে পারলাম না কোথাও, যেতে পারলাম না। আমি শিয়ালদা স্টেশনে উঠে শ্রীনিকেতন যাওয়ার কথা, আমার বাবার বন্ধু ছিলেন শান্তি একা বলে,
ওদেরও বল্লভপুরে ওই টাউনেরই এক জায়গায় ওদের বাড়ি, কেশপুরে ওনার স্কুল ছিল, প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, খুব বন্ধু। আমি যদি তখন কাকুর বাড়িতেও গিয়ে থাকতাম, আমার কিছু বলার যেন কিছু নেই, আর ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে এই সুযোগ ছাড়বে না। আমি এত মানে লক্ষ্মীমন্ত মেয়ে, এত সামলাতে পারি, বাচ্চাগুলোকে দেখাশোনা করছি, ঘরে বাইরে কাজ করছি, পড়ার আমি সময় পাচ্ছি না, এটা আমার কেউ আমার জন্য ভাবলো না। তা আমি কি করব, ইকোনমিক্সে আমি একদিন ফিলসফি ক্লাসে গেলাম, যারা ফিলসফি আছে ওদের একটা অফ ছিল, গেলাম। আমার না প্রথম দিনে খুব ভালো লেগে গেল। কেন ভালো লেগে গেল? ঈশ্বর প্রসঙ্গ এসেছিল, যেসব কথা স্যার আলোচনা করছিলেন, সেদিন বোধহয় ইন্ডিয়ান ফিলসফির ক্লাস ছিল, সেই জন্য আমার খুব ভালো লাগলো। আমি বললাম এগুলোতে একদম আমি আধ্যাত্মিক বা ঈশ্বর প্রেমী, এগুলো তো আমি মানে সাধারণভাবেই আমি এগুলো আমি ব্যাখ্যা করতে পারবো। যদি একটা লাইন আমি দেখি পড়ি, আমি বোধহয় ওটাকে আমি 20টা লাইন করতে পারবো। সুতরাং ইকোনমিক্স আমি পড়বো না, ইকোনমিক্স ছেড়ে দিয়ে এই ফিলসফি নেবো। ইকোনমিক্স যত দামি সাবজেক্ট হোক, আমি ভালোই করেছিলাম, কেননা ফিলসফি আমাকে দিয়েছে অনেক। ফিলসফি আমি পড়ে আমি মানুষকেও অনেক কিছু দিতে পেরেছি, আজকে সাহিত্য চর্চা করতে পারলাম। সুতরাং আমি ভালোই ডিসিশন নিয়েছিলাম, ইকোনমিক্স ছেড়ে ফিলসফি নিলাম, এবং ফিলসফিতে আমি দারুণ রেজাল্ট করলাম। ওই পর তখনও দোটানা চলছে। আমি একদিন ওই কাকুর বাড়ি, আমার হঠাৎ মনে হলো না, প্রথমে আমি কী করলাম, এতে মিথ্যে কথা বললাম। আমি বললাম আমাদের যে মিয়াবাজারে বাড়ি আছে সেখানে ভাড়াটে আছে, আর আমার তো দাদা ছিল, ও তার মামার বাড়িতে ছিল, সেই এখন বড় হয়েছে তো কলেজে পড়ছে, একটু ডেসপারেট, সে ওই বাড়িতে এসে একা একা থাকছে। তারপর আমি প্রথমে ওখানে মিথ্যে কথা বললাম যে ওখানে যাচ্ছি, আমি মিয়াবাজারে আছি। কিন্তু দাদু ওরা সব মানে আমাকে সবাই নিয়ে থাকতে চায়, তো আমাকে ছাড়তে চায় না, আর স্নেহ হয়তো করেন, হ্যাঁ, শুধু সুযোগ সুবিধা না, আমি সেটাও বুঝতে পারছি। তা আমাকে ছেড়ে ওরা কেউ থাকতে পারছে না, মায়া সেই ওখানে গেছে, নেই। তখন আমাকে কলেজে একদিন গিয়ে ধরেছেন ঠাকুমা, যে তুই তো মিয়াবাজারে নেই, মিথ্যে কথা বললি, মিথ্যে কথা বলতে আছে। আমি বললাম উপায় নেই, ভালো কিছু করতে গেলে তো মিথ্যে কথাও বলতে হবে, বাঁচতে গেলে। তারপর বললো তুই কোথায় আছিস, তাহলে কোথায় থাকিস? আমি বললাম আমার বন্ধু, সেখানে যদি আমি বাবার বন্ধু প্রথম থেকেই থাকতাম, তাহলে আমার জীবনটা একটু অন্যরকম হতো। যাই হোক, এইভাবে আর কি আমার যা বলছিলাম, আমার রিটায়ারমেন্ট হলো। সমস্ত রিটায়ারমেন্ট মানে বিরাট ব্যাপার, ফোন সরানো, তারপরে সমস্ত কিছু জিনিসপত্র সরানো। আমি খুব দুঃসাহসী ছিলাম, আমি নিজে যেহেতু সেলফ সাফিসিয়েন্ট, কারোর উপর ডিপেন্ড করি না, মানে এটা হাজব্যান্ড না করলে যে পড়ে থাকবে বা হবে না তা না, আমি নিজেই করে ফেলবো। আমি রাত্রি 12টা-1টার সময় লরি ছাড়তাম, 2-একবার কাউকে পরিচিত নিয়েছি, তা নাহলে ওই লরিওয়ালা চেনা, ওদের উপরেই ডিপেন্ড করে বম্বে রোডের উপর দিয়ে রাত্রেবেলা আসা, আবার কলকাতার মধ্যে ঢুকে নানা জায়গায় সেই টাকা তোলে তো পুলিশ। তারপরে সঙ্গে আমার ছিল প্রিন্সিপালের লেখা যে আমি শিফট করছি, রিটায়ারমেন্ট করলাম, তবু ওই তারপরে 2-একটা জায়গা মানে একসঙ্গে অনেক জায়গায় নিতে চাইতো, সেটা বন্ধ হলো, 2-একটা জায়গায় তাও নিয়েছে। যাই হোক, ওইভাবে আমি ওইসব জিনিসপত্র বইলাম। এই বাড়ি তখন হচ্ছে, শুরু হয়ে গেছে, আমি রিটায়ারমেন্টের আগেই মিস্টার দেখতেন, ওই জন্য উনি তো মানে খুবই সহজ সরল, অত হিসেবি, অত তুখোড় বা খুব দায়িত্বশীল বা খুব মেজাজি না, যে ওই ভয় থাকতে হতো এইখানে ক্লাবের ছেলেদের সঙ্গে গন্ডগোলে, যেন এই বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে এরকম। আগলের জন্য একটু নেতিবাচক ডিসকাশনটা হয়ে গেল, কিন্তু আমি সদর্থক ইতিবাচকটাই পছন্দ করি। আপনার সবাই সুখে শান্তিতে থাকুন, হ্যাঁ, সদর্থকভাবে জীবনযাপন করুন, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকুন, নমস্কার।